আকাশবাণী কলকাতা সমীক্ষা শিরোনাম স্বাধীনতা সংগ্রামে বীরভূম। লিখেছেন শম্ভুনাথ সেন। আগস্ট স্বাধীনতার মাস। বর্তমান প্রজন্মের সঙ্গে পরাধীন ভারতের মুক্তি সংগ্রামীদের নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার মাস। স্বাধীনতা আন্দোলনে অগ্রণী ভূমিকা নিয়েছিল বীরভূমই বীরভূম। 1855 সালে বীরভূম থেকেই সিধু কানুর নেতৃত্বে সাঁওতাল বিদ্রোহের সূচনা হয়। আর এই বীরভূমেই তার নিজস্ব স্বদেশী ভাবনায় কর্মযজ্ঞের সূচনা করেছিলেন রবীন্দ্রনাথ। শান্তিনিকেতনেই তাঁর প্রতিষ্ঠিত বিদ্যালয় ছিল ইংরেজদের বিদ্যালয় ভাবনার এক প্রতিস্পর্ধী রূপ। গান্ধীজি সস্ত্রীক প্রথম শান্তিনিকেতনে আসেন 1915 সালের 17 ফেব্রুয়ারি। এই দিনটি গান্ধী পুণ্যাহ হিসেবে পালন করা হয়ে থাকে। গান্ধীজির শান্তিনিকেতনে আগমন এবং তাঁর স্বরাজ ভাবনায় আন্দোলিত হয়েছিল সেদিনের বীরভূমবাসী। তাঁর স্বদেশী আন্দোলনের ডাকে সাড়া দিয়ে ঝাঁপিয়ে পড়েছিল সেখানকার ছাত্র সমাজ। 1921 সালের জানুয়ারিতে হেতমপুর কৃষ্ণচন্দ্র কলেজের ছাত্ররা একযোগে মহাবিদ্যালয় ত্যাগ করে। সিউড়ির বেণীমাধব স্কুলের ছাত্ররা পথে নামে গান্ধীজির আহ্বানে। সে বছরই সিউড়ি, বোলপুর, সাঁইথিয়া, রামপুরহাট, মারগ্রাম প্রভৃতি স্থানে গড়ে তোলা হয় স্বরাজ আশ্রম। অসহযোগ আন্দোলনের প্রচারে জেলায় আসেন দেশবন্ধু চিত্তরঞ্জন দাস। তাঁর জনসভায় ভিড় উপচে পড়ে। স্বাধীনতা আন্দোলনে বড় ভূমিকা নিয়েছিল বীরভূমের আমার কুটির। বোলপুর লাগোয়া বল্লভপুরে 1926 সালে সুতিবস্ত্র ছাপার প্রতিষ্ঠান হিসেবে এটি গড়ে তোলেন সুসেন মুখার্জি। তবে এতে প্রাণ প্রতিষ্ঠা করেছিলেন পান্নালাল দাশগুপ্ত। পরে যা আত্মগোপনকারী বিপ্লবীদের আশ্রয়স্থল হিসেবে চিহ্নিত হয়ে যায়। সুসেন মুখার্জিকে পুলিশ গ্রেপ্তার করে। এখান থেকেই সূত্রপাত জেলায় জমিদারি প্রথা উচ্ছেদ, পিছিয়ে পড়া শ্রেণীর ওপর অত্যাচার অবিচারের বিরুদ্ধে আন্দোলনের। 1938 সালের 8ই ডিসেম্বর নেতাজি সুভাষচন্দ্র বসু আমার কুটির পরিদর্শনে এসেছিলেন। এখনও বহু পর্যটক আসেন অগ্নিযোগের বিপ্লবীদের গোপন আশ্রয়স্থলটি দেখার জন্য। গান্ধীজির আইন অমান্য আন্দোলনের ঢেউ এসে লাগে বীরভূমে। 1930 সালের মে মাসে হরতাল আর পিকেটিংয়ের মধ্যে দিয়ে শুরু হয় আইন অমান্য। ট্যাক্স বন্ধকে কেন্দ্র করে দুবরাজপুরে চাষিদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বাধে। শ্রমিক কংগ্রেসের জেলা সভাপতি সিউড়ির শরৎচন্দ্র মুখোপাধ্যায়, জেলা কংগ্রেস সভাপতি নরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে পুলিশ গ্রেপ্তার করলে জেলাব্যাপী আন্দোলন ছড়িয়ে পড়ে। কংগ্রেসের দলীয় কার্যালয়গুলিতে তল্লাশি চালিয়ে কয়েকশো স্বেচ্ছাসেবীকে গ্রেপ্তার করে পুলিশ। এই স্বাধীনতা সংগ্রামীদের তালিকায় ছিলেন সাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, কামদা কিঙ্কর মুখোপাধ্যায়, রায়পুরের নিশাপতি মাঝি প্রমুখ। 1942 সালের 13ই আগস্ট বীরভূম জেলা কংগ্রেস কমিটির সম্পাদক জাজিগ্রামের লালবিহারী সিংয়ের নেতৃত্বে ভারত ছাড়ো আন্দোলনের সূচনা হয়। 15ই আগস্ট দুবরাজপুরে সরজু প্রসাদ গুপ্তের বাড়িতে গোপন সভায় জেলাকে স্বাধীন বলে ঘোষণা করার সিদ্ধান্ত নেন বিপ্লবী নেতৃত্ব। 1 সেপ্টেম্বর দুবরাজপুর আদালত ও ডাকঘরে আক্রমণ এবং আগুন লাগানোর দায়ে 56 জনকে পুলিশ গ্রেপ্তার করে। তাঁদের মধ্যে ছিলেন কুকুটিয়া গ্রামের কুমারীশ দাস, হারানচন্দ্র খাঙ্গার প্রমুখ। অন্যদিকে বীরভূম রাজনৈতিক ষড়যন্ত্র মামলায় 42 জনকে গ্রেপ্তার করা হয়। 40 দিন ধরে সাক্ষ্য গ্রহণের পর 1934 সালের 24 সেপ্টেম্বর রায় ঘোষণা করে সিউড়ি আদালত। লাভপুরের সত্যেন্দ্রনাথ গুপ্ত, সিউড়ির নিত্যগোপাল ভৌমিক, মল্লারপুরের ধরণীধর রায়, ময়ূরেশ্বরের দুর্গা বন্দ্যোপাধ্যায় কারারুদ্ধ হন। আন্দামানের সেলুলার জেলে পাঠানো হয় প্রভাত কুসুম ঘোষ, জ্যোতির্ময় রায়, রজতভূষণ দত্তসহ জেলার বহু স্বাধীনতা সংগ্রামীকে। আলাদা করে বীরভূমের স্বাধীনতা সংগ্রামে নারী শক্তির অবদানের ইতিহাস বলতে গেলে প্রথমেই আসে দুকড়িবালা চক্রবর্তীর কথা। নলহাটির ঝাউপাড়া গ্রামের খুব সাধারণ পরিবারের এক গৃহবধূ ছিলেন তিনি। সেই সময় তাঁর বাড়ি হয়ে ওঠে বিপ্লবীদের আখড়া। বাড়িতে অস্ত্র রাখার অভিযোগে পরাধীন ভারতের প্রথম মহিলা হিসেবে 1917 সালে অস্ত্র আইনে গ্রেপ্তার হন দুকড়িবালা। বিচারে তাঁর 2 বছরের সশ্রম কারাদণ্ড হয়। রামপুরহাটের নিহারিকা মজুমদার, হালসোতের সরোজিনী নায়েক, তাঁতিপাড়ার অহল্যা দাসী, বোলপুরের রানী চন্দ্রদের নামও স্মরণযোগ্য। সমাজে যাঁরা পিছিয়ে পড়া শ্রেণীর মানুষ হিসেবে চিহ্নিত তাঁদের মধ্যে আজবলাল সাহা, পশুপতি মাল, রামপতি রুইদাস, সিংরায় মুর্মু, রাম মাঝি, জটা সোরেন, চেরকা মাঝি, কুটে মাঝির মতো অনেকেই ঝাঁপিয়ে পড়েছিলেন স্বাধীনতা আন্দোলনে। জেলার বহু বিদ্যালয়ের নামকরণ করা হয়েছে বীর বিপ্লবীদের নামে, যাতে তাঁরা জনপরিসরে বিস্মৃত না হন। দেশমাতৃকার পরাধীনতার শৃঙ্খল মোচনে তাঁদের আত্মত্যাগ আমরা যেন ভুলে না যাই। সমীক্ষা শেষ হল। এটি লিখেছেন শম্ভুনাথ সেন।